আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তো আমরা নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায়ের কাজ শক্তি নিয়ে কথা বলছিলাম। গত ক্লাসে আমরা পড়ছিলাম বিভব শক্তির রূপান্তর, অভিকর্ষ বলের প্রভাবে পরন্ত একটা বস্তুর বিভব শক্তির রূপান্তর। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা পড়ব মূলত অভিকর্ষ বলের প্রভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির রূপান্তর। আচ্ছা, তাহলে আমরা আজকে আলোচনা করব শক্তির রূপান্তর নিয়ে। তো গত ক্লাসে আমরা আসলে একটি পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতা পড়েছি, যেখানে আমরা দেখেছি যে সর্বাবস্থায় শক্তির মোট পরিমাণ একই থাকে। আচ্ছা, তো এটা ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতা, এই উচ্চতা হচ্ছে এইচ, এবং এইখানে একটি বস্তুকে এম ভরের একটি বস্তুকে এইখানে ওঠানো হলো। তাহলে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় এম ভরের একটি বস্তুকে এখানে ওঠানো হলো। আমরা এই অবস্থানটাকে যদি বলি এ এবং এই অবস্থানটাকে যদি বলি সি, তো আমরা গত ক্লাসে বলেছি যখন এই বস্তুটাকে এই উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হয়, তখন এই উচ্চতা থেকে বস্তুটি অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে পড়তে থাকে। এইখানে বস্তুটির মধ্যে সঞ্চিত বিভব শক্তি ক্রমানুসারে ধীরে ধীরে গতিশক্তিতে পরিণত হয়। এবং আমরা গতদিন দেখেছি যে এই গতিপথের সব অবস্থানেই বস্তুটির মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকে। আমরা এখান থেকে দেখব, যেহেতু বস্তুটি পরন্ত বস্তু, সুতরাং এটি পরন্ত বস্তুর সমীকরণ মেনে চলে। এটা কিন্তু আমরা এখান থেকে প্রমাণ করতে পারবো। কিভাবে পারবো? এম ভরের বস্তুকে যখন এইচ উচ্চতায় ওঠানো হবে, তখন তার মধ্যে শক্তি কাজ করার সামর্থ্য সৃষ্টি হবে, অর্থাৎ শক্তি জমা হবে, এবং সেই শক্তি মোট শক্তি হবে বিভব শক্তি এবং গতিশক্তির সমষ্টির সমান। তো সেখানে যদি বিভব শক্তি, এই বিন্দুতে বিভব শক্তি যদি ভি এ হয়, তাহলে এ অবস্থানে বিভব শক্তি ভি এ হলে ভি এ ইকুয়াল এম জি এইচ। এখন এ অবস্থানে গতিশক্তি যদি টি এ হয়, দেন টি এ ইকুয়াল হাফ এম ভি স্কয়ার। কিন্তু আমরা জানি এই অবস্থানে বস্তুটির বেগ শূন্য, সুতরাং টি এ ইকুয়াল 0। সুতরাং এ অবস্থানে বস্তুটির মোট শক্তি ই এ হলে ই এ ইকুয়াল ভি এ প্লাস টি এ ইকুয়াল ভি এর মান হচ্ছে এম জি এইচ প্লাস টি হচ্ছে 0 সমান এম জি এইচ। এই হচ্ছে এ অবস্থানে বস্তুটির মোট শক্তি। এখন আমরা যদি সি অবস্থানে আসি, বস্তুটির এই শক্তি কিন্তু আমরা জানি এটাই বস্তুটি যখন অভিকর্ষ বলের প্রভাবে পড়বে, ওই শক্তিটাই ব্যয় করে নিচের দিকে পড়বে। এখন সি অবস্থানে বস্তুটির কি বিভব
বিভব শক্তি যদি ভিসি হয়, এখানে কিন্তু ভিসি যেহেতু বস্তুটি সমস্ত শক্তি এখানে এসে আর তার কোনো বিভব শক্তি থাকবে না, সুতরাং বিভব শক্তির পরিমাণ হবে 0। একইভাবে আমরা একটু এই দিকে লিখব, সি অবস্থানে গতিশক্তি হবে যদি টিসি হয়, দেন টিসি ইকুয়াল হাফ এম ভি স্কয়ার ইকুয়াল, এটা হচ্ছে বস্তুটির, এটা হবে বস্তুটির গতিশক্তি। অর্থাৎ এই অবস্থানে বিভব শক্তি হচ্ছে mgh মোট, সরি এই অবস্থানে মোট শক্তি হচ্ছে mgh, আর ভি অবস্থানে বিভব শক্তি 0, আর বি অবস্থানে গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কয়ার সি অবস্থানে। সুতরাং সি অবস্থানে বস্তুটির মোট শক্তি ই সি হলে ই সি হবে ভিসি প্লাস টিসি ইকুয়াল, ভিসি হচ্ছে 0 প্লাস টিসি হচ্ছে হাফ এম ভি স্কয়ার ইকুয়াল হাফ এম ভি স্কয়ার। তাহলে আমরা দেখছি এই অবস্থানে বস্তুটির মোট শক্তি হচ্ছে mgh এবং এই অবস্থানে বস্তুটির মোট শক্তি হচ্ছে হাফ এম ভি স্কয়ার। শক্তির সংরক্ষণশীলতা অনুযায়ী আমরা জানি যে শক্তি যেহেতু পরিমাণের পরিবর্তন হয় না, শুধুমাত্র রূপ পরিবর্তন করে, তার মানে এইখানে এই অবস্থানে যে পরিমাণ শক্তি ছিল ওই পরিমাণ শক্তি, এই পরিমাণ বিভব শক্তি সি অবস্থানে এসে গতিশক্তিতে রূপান্তরিত হয়। অর্থাৎ এই অবস্থানের মোট শক্তি এবং সি অবস্থানের মোট শক্তি পরিমাণ একই থাকবে। সুতরাং আমরা লিখতে পারি, আমরা একটু মিশিয়ে দেই, সুতরাং লিখতে পারি এ অবস্থানের মোট শক্তি সমান সি অবস্থানের মোট শক্তি। সুতরাং এ অবস্থানের মোট শক্তি হচ্ছে mgh ইকুয়াল সি অবস্থানের মোট শক্তি হাফ এম ভি স্কয়ার, বা দুই পাশ থেকে যদি আমরা এম বাদ দেই তাহলে লিখতে পারি আমরা gh ইকুয়াল হাফ ভি স্কয়ার, বা ভি স্কয়ার ইকুয়াল টুয়াইস gh। তো আমরা বলেছি আদি অবস্থানে বস্তুর কিন্তু বেগ ছিল না, অর্থাৎ বস্তুটির আদি বেগ 0 ছিল। সো আমরা লিখতে পারি ভি স্কয়ার ইকুয়াল 0 প্লাস 2gh। আমরা একটু মিশিয়ে দেবো এটা, ওকে। তাহলে যেহেতু বস্তুটির আদিবেগ 0 ছিল, এখন বস্তুটির আদিবেগ যদি ইউ হয়, যদি আদিবেগ বস্তুটির ইউ হয়, দেন ভি স্কয়ার ইকুয়াল ইউ প্লাস 2gh। এই সমীকরণটা আমরা আগে দেখেছি, এটা পরন্ত বস্তুর সমীকরণ, যদিও এটিও গতি সমীকরণ, মানে যদি মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে এটি গতি সমীকরণ, একই কথা। তাই এটা কিন্তু গতির সমীকরণ অথবা পরন্ত বস্তুর সমীকরণ। সুতরাং আমরা দেখলাম যে মুক্তভাবে পরন্ত বস্তু গতির সমীকরণ অথবা পরন্ত বস্তুর সমীকরণকে মেনে চলে। আমি লিখতে পারবো, এটা মিশিয়ে দিয়ে লিখি, সুতরাং অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পরন্ত বস্তু গতির সমীকরণ বা
পরন্ত বস্তুর সমীকরণ মেনে চলে ওকে। তাহলে অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পরন্ত বস্তু গতির সমীকরণ বা পরন্ত বস্তুর সমীকরণ মেনে চলে। অথবা বলতে পারে যে যদি প্রশ্ন আসে এরকম ঘ নম্বর প্রশ্ন হয় অনেক সময়, যে দেখা হচ্ছে অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পরন্ত বস্তুর সমীকরণকে মেনে চলে, অথবা গতির সমীকরণকে মেনে চলে, অথবা গতির সমীকরণকে সমর্থন করে। এটা অনেক সময় ঘ নম্বর প্রশ্ন হতে পারে। তো আমরা এভাবে এটার উত্তর দেব এবং এটার আলোকেই এটা সমাধান করব। আমরা এটা মনে হয় বুঝে গেছি, আমরা একটু পরে যাব। এটার উপরে আমাদের আরো কিছু কাজ আছে। ওকে, এরপরে একটা বিষয় আছে আমাদের বলা হয় নাই, যে দুটি ভিন্ন ভরের বস্তুকে একই উচ্চতা থেকে ছেড়ে দিলে যখন ভূপৃষ্ঠে পতিত হবে, তো তাদের ভূপৃষ্ঠ স্পর্শের মুহূর্তের শেষ বেগ একই হবে কিনা। ধরা হচ্ছে একটা বস্তুর ভর হচ্ছে 5 কেজি, একটা হচ্ছে 50 কেজি। তো 5 কেজি এবং 50 কেজি ভরের এই বস্তু দুটিকে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হলো। প্রশ্ন হচ্ছে ভূপৃষ্ঠ স্পর্শ করার মুহূর্তে তাদের বেগ একই হবে কিনা, সেটা আমরা একটু এখান থেকে দেখার চেষ্টা করি। তো আমরা ধরে নিচ্ছি বস্তুর আমরা এম ভরের বস্তুকে এই উচ্চতায় উঠানো হলো, এখান থেকে বস্তুটিকে ছেড়ে দেওয়া হবে। তো যখন এখান থেকে বস্তুকে ছেড়ে দেওয়া হবে, আমরা এই কথাটা বারবারই বলছি যে তখন তার এখানকার শক্তিটি ক্রমানুসারে রূপান্তরিত হয়ে এইখানে এসে গতিশক্তিতে রূপান্তরিত হবে। তাহলে এইখানে মোট শক্তি হবে তার mgh, এখানে কোনো গতিশক্তি নাই, সব শক্তি বিভব শক্তি, এবং সেটি ক্রমানুসারে রূপান্তরিত হয়ে এইখানে এসে হয়ে যাবে গতিশক্তি, যেটা হচ্ছে 12 mv²। অর্থাৎ এ বিন্দুতে যে শক্তিটি হচ্ছে, এ বিন্দুতে মোট শক্তি হচ্ছে EA, সেটা হচ্ছে mgh, সেটি এসে সি বিন্দুতে হবে EC, সেটি হবে 12 mv²। আমরা এটা অনেকবার এই কথাটা বলেছি। তো তার মানে হচ্ছে এই 12 mgh, এই mgh শক্তিটি আসলে 12 mv² রূপান্তরিত হবে। তার মানে এই দুটার পরিমাণ একই, যেটা আমরা একটু আগেও দেখলাম। সো কি হবে, সুতরাং শক্তির সংরক্ষণশীলতা অনুযায়ী আমরা লিখতে পারবো, কি লিখবো, mgh ইকুয়াল 12 mv²। পক্ষ থেকে আমরা যদি m বাদ দেই, তাহলে হচ্ছে বা gh ইকুয়াল 12 v², বা v² ইকুয়াল টুয়াইস gh। সুতরাং v ইকুয়াল স্কয়ার রুট অফ টুয়াইস gh। এটি হচ্ছে মুক্তভাবে পরন্ত বস্তুর ভূপৃষ্ঠ স্পর্শ করার মুহূর্তের বেগ। এখন একটা মুক্তভাবে পড়বে, ভূপৃষ্ঠ স্পর্শ করার মুহূর্তে তার বেগ হবে এটি। তা আমরা দেখছি এই বেগটি হবে আসলে স্কয়ার রুট অফ 2gh। তোমরা ভালো করে দেখবে, এখানে কিন্তু বস্তুর ভর নাই, বস্তুর ভর ছিল m, তো সেটা অনুপস্থিত। তার মানে হচ্ছে মুক্তভাবে পরন্ত কোনো একটি বস্তুর মাটি স্পর্শ করার মুহূর্তের বেগ বস্তুটির ভরের উপর নির্ভর করে না। অর্থাৎ সকল ভরের বস্তুই যদি একই উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হয়, বস্তুর ভর যাই হোক না কেন, ভূপৃষ্ঠ স্পর্শ করার মুহূর্তে তাদের শেষ বেগ একই হবে, যদি বিনা বাধায় সেটি পড়তে পারে। এই সমীকরণ বলছে এই বেগটি আসলে দুটি জিনিসের উপর নির্ভর করে, একটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ g এবং অন্যটি হচ্ছে উচ্চতা। অর্থাৎ g এর মান যেখানে বেশি সেইখানে শেষ বেগ বেশি হবে। আমরা g এর মান কোথায় বেশি কোথায় কম সেটা আগে একটা ক্লাসে পড়েছি। এখন আরেকটা হচ্ছে উচ্চতা। তার মানে বস্তুর এই বেগটা আসলে উচ্চতার উপর নির্ভর করে, উচ্চতা বেশি হলে ভূপৃষ্ঠ স্পর্শ করার মুহূর্তের বেগটাও বেশি হবে। তাই হচ্ছে বিষয়। সুতরাং যদি বলে
এটাও ঘ নম্বর প্রশ্ন আসলে হয় অনেক সময়, যে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে অভিকর্ষ বলের প্রভাবে বিনা বাধায় পরন্ত কোনো বস্তুর শেষ বেগ ভূপৃষ্ঠ স্পর্শ করার মুহূর্তের বেগ কি ভিন্ন ভিন্ন হবে নাকি একই হবে? কারণ বিশ্লেষণ করো। আমরা এই ব্যাখ্যাটা দিতে পারবো। আমরা মূলত একদম শুরু থেকে আসবো, যেহেতু এটা ঘ নম্বর প্রশ্ন, এইটুকু তো হবে না, ছোট। আমরা আগের সেটা বলবো, সেটা বলেই তারপরে আমরা এই জায়গাটা লিখব। এই হচ্ছে ভূপৃষ্ঠ স্পর্শ করার মুহূর্তের বেগ। ওকে, তো আমরা মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তি রূপান্তর দেখলাম, শক্তি কিভাবে রূপান্তরিত হয়। এবার আমরা দেখব একটা সরল দোলকের ক্ষেত্রে শক্তি রূপান্তর, অর্থাৎ কোনো একটা বস্তু দুলছে সেক্ষেত্রে শক্তির কিরূপ রূপান্তর হয়, আমরা সেটা একটু দেখব। মনে করি এইখানে স্থায়ীভাবে কোনো একটা জায়গায় একটা বস্তুকে আটকিয়ে এরকম করে, এরকম একটা বস্তুকে ঝুলিয়ে দেওয়া, ছোট্ট একটা বস্তু এটাকে ঝুলিয়ে দেওয়া আছে। এখন এই বস্তুটি, এটাকে আমরা বব বলি অবশ্য, তো প্রথম অবস্থানে তাকে টেনে এই যে মনে করো এই জায়গায় নিয়ে আসা হলো, এই জায়গায় নিয়ে আসা হলো। আচ্ছা, তো আমরা বলি যে এইটা ধরে নিচ্ছি এটা হচ্ছে তার প্রথম অবস্থান, এটা হচ্ছে এ, তো এ থেকে তাকে কি হলো বি অবস্থায় নিয়ে আসা, বি অবস্থায় নিয়ে আসা হলো। তো যখন বি অবস্থানে তাকে নিয়ে আসা হবে তখন কিন্তু এই বস্তুর মধ্যে বস্তুটি স্থির, অর্থাৎ এইখানে তার বেগ শূন্য, বেগ শূন্য মানে তার গতিশক্তি শূন্য। সুতরাং এই জায়গায় বস্তুর সকল শক্তিই বিভব শক্তি। বি অবস্থান থেকে যখন বস্তুটিকে ছেড়ে দেওয়া হবে তখন বস্তুটি দুলতে শুরু করবে। তো যখন বস্তুটি এরকম এই দুই অবস্থানের মাঝে কোনো একটা জায়গায় আসবে তখন কিন্তু যখনই বস্তুটি দুলতে শুরু করবে এই বস্তুর সঞ্চিত বিভব শক্তি ক্রমানুসারে গতিশক্তিতে রূপান্তরিত হবে। ধরে নিচ্ছি আমরা বস্তুটি এই অবস্থানে চলে আসলো, তো বস্তুটি যখন এটা এ বি এটা সি আমরা ধরে নিচ্ছি, যখন বস্তুটি সি অবস্থানে আসবে তখন কিন্তু তার গতিশক্তি, এখানে কিন্তু বস্তুর গতিশক্তি এবং বিভব শক্তি দুইটি থাকবে, অর্থাৎ এই অবস্থানে বস্তুটির মধ্যে গতিশক্তি এবং বিভব শক্তি দুইটি থাকবে। এরপরে বস্তুটি যখন আবার এই অবস্থানে আসবে তখন কিন্তু তার সমস্ত বিভব শক্তি কী হবে, গতিশক্তিতে রূপান্তরিত হবে। এখন বস্তুটি এই অবস্থান থেকে যখন আবার মাঝামাঝি এরকম একটা অবস্থানে আসবে, তার মানে এই বস্তুর মধ্যে গতিশক্তি এবং বিভব শক্তি দুইটিই থাকবে। এরপরে বস্তুটি যখন সর্বোচ্চ উচ্চতায় চলে যাবে, এইখানে যাবে, তখন কিন্তু সকল শক্তি তার কি হবে, আবার বিভব শক্তিতে রূপান্তরিত হবে। আমরা একটা সরল দোলকের ক্ষেত্রে, একটা ববের দোলনের ক্ষেত্রে দেখছি যে এই জায়গায় তার সমস্ত শক্তি, এটা সর্বোচ্চ উচ্চতা। আমরা যদি একটু করে নেই, দেখবো যে এটা হলো সর্বোচ্চ উচ্চতা। যদি আমরা উচ্চতা ধরি তাহলে এইটা হচ্ছে একটা উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা, হ্যাঁ এটা সর্বোচ্চ উচ্চতা। তারপর উচ্চতা হলো এইটি, তারপরে হলো এটি। তো সর্বোচ্চ উচ্চতা, এই উচ্চতায় সকল শক্তি বিভব শক্তি। এরপরে বস্তুটি যখন ববটি যখন দুলতে থাকবে এইখানে আসবে দোলন অবস্থায়, এই জায়গায় কিন্তু তার শক্তি, তার মধ্যে বিভব শক্তি এবং গতিশক্তি দুটি থাকবে। এরপরে যখন এই অবস্থানে আসবে তখন কি হবে, তার সমস্ত বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হবে। এবং এই জায়গা যখন আসবে তার মধ্যে দুটি শক্তি থাকবে, গতিশক্তি এবং বিভব শক্তি দুটি থাকবে। আবার যখন ববটি এই অবস্থানে আসবে তার সমস্ত গতিশক্তি বিভব শক্তিতে রূপান্তরিত হবে। আমরা এখান থেকে শুরু করি। বি অবস্থানে ভি বি ইকুয়াল এম জি এইচ, যদি এই উচ্চতাটা আমরা যদি এই উচ্চতাটাকে এইচ ধরি, এই টোটাল উচ্চতাটা যদি আমরা যদি এইচ ধরি, এটা যদি এইচ হয়, দেন ভিভি ইকুয়াল এম জি এইচ বি অবস্থানে, কিন্তু টিবি ইকুয়াল 0। সুতরাং এটা হচ্ছে এই অবস্থান, এবং এই অবস্থানে হবে কি, আমরা এটা বলছি হচ্ছে সি, ভিসি অবস্থানে এই এমজিএস পরিমাণ শক্তি রূপান্তরিত হবে। এইখানে এসে এটা কি হবে, এখানে তার গতিশক্তি এবং বিভব শক্তি দুটি থাকবে। এখানে সি অবস্থানে ভিসিও থাকবে, মোট শক্তি হবে ভিসি প্লাস টিসি, দুটি থাকবে। আবার একইভাবে এই অবস্থানে কি হবে, এই অবস্থানে সমস্ত শক্তি বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হবে। সুতরাং এখানে টিসি থাকবে,
কিন্তু ভিসি এর মান হবে 0, টিসির একটা মান হবে, ভিসি হবে 0, যদিও এটা হবে এমজিএস, শক্তি রূপান্তর অনুযায়ী এটা এমজিএস হবে। একইভাবে এটাতেও হবে, এটাতে হবে এই যে সি এর মতো, এটা যদি ডি হয় এবং এটা যদি এ বি সি ডি, এটা যদি এফ হয় তাহলে এইখানে হবে, এটা হবে আসলে সি এর মতোই এবং এফটা হবে বি এর মতোই। তো এই হচ্ছে একটা সরল দোলকের ক্ষেত্রে, একটা ববের দোলনের ক্ষেত্রে শক্তির রূপান্তর। তোমাদের আজকের বাড়ির কাজ, ভূপৃষ্ঠ হতে 50 মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। প্রশ্ন হচ্ছে কত উচ্চতায় বস্তুটির বিভব শক্তি তার গতিশক্তির অর্ধেক হবে। ভূপৃষ্ঠ হতে 50 মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। কত উচ্চতায় বস্তুটির বিভব শক্তি তার গতিশক্তির অর্ধেক হবে। ঠিক আছে, তোমরা ভালো থাকবে। কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবে, কোনো বিষয়বস্তু সমস্যা হলে কমেন্ট করে জানাবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।